আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি অনার্স ফার্স্ট ইয়ার বিজনেসম্যান সেকেন্ড ইয়ারে যারা আছে সবার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল অফ ফিনান্স এ প্লাস থাকবে, কিন্তু আমার কথা অনুযায়ী কাজ করতে হবে। এই সাবজেক্ট নিয়ে বইয়ের কোনো কারণ নাই। একদম বাস্তবধর্মী সাবজেক্ট, খুবই মজার একটা সাবজেক্ট, খুবই মজার একটা অধ্যায়। সেটা হলো টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন, সেটার নাম হলো অর্থের সময় মূল্য। এই সময় মূল্যের মধ্যে মানে প্রেজেন্ট ভ্যালু বের করার ৫টা সূত্র, ফিউচার ভ্যালু বের করার ৫টা সূত্র ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন সূত্র অ্যাপ্লাই হবে। আশা করি আমি সবগুলাই দেখাবো। আর ওই মাফি জয়েন করলে আমার জানাও, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। তা আমরা জানি প্রেজেন্ট ভ্যালু নর্মালি মানুষ যে ব্যাংকিংয়ে ডিপিএস করে, এই ডিপিএস করার ক্ষেত্রে এই সূত্রগুলো সরাসরি অ্যাপ্লাই করে। তো সেই অ্যাপ্লাই গুলো করার জন্য প্রেজেন্ট ভ্যালু আছে আসল টাকা, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য মানে আসল টাকা। ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য মানে সুদ আসলের টাকা। আর মানুষ যে ব্যাংকে ডিপিএস করে, এই ডিপিএস কেউ ফিক্সড ডিপোজিট করে ৫ বছর, ৭ বছর, ৮ বছর, ১০ বছরের জন্য, তাহলে সিঙ্গেল অ্যামাউন্ট বলে বা লামসাম অ্যামাউন্ট বলে। তাহলে সূত্র হবে কি, আমাদের ভবিষ্যতে আমি যদি ৩ বছরের জন্য ১০,০০০ টাকা জমা করি 10% সুদে, তাহলে ৩ বছর পরে আমি কত টাকা পাবো সেটা বের করা হলো। এই যে ৩ বছর পরে আফটার 3 ইয়ার্স, যে হাউ মাচ অ্যামাউন্ট উইল আই গেট, আমি কত টাকা পাবো সে বের করতে হবে। সেটার জন্য ফিউচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করতে হবে। ফিউচার ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+i/n। আমি যে বলছিলাম সিম্পল একটা সূত্র, যে ৩ বছরের জন্য ১০,০০০ টাকা জমা রাখলাম, তাই আজকে ১০,০০০ টাকা রাখছি। 1 প্লাস সুদের হার 10%, 10কে 100 দ্বারা ভাগ করলে 0.01 হবে, উপরে পাওয়ার 3 হবে। তো তোমরা যদি ক্যালকুলেটর চাপো 10,000 1.10 পাওয়ার যদি 3 দাও, সরাসরি ক্যালকুলেটরে দেখতে পারবো কত আসছে জানো। 10,000 ক্যালকুলেটরে চাপ দিবা, সাইন্টিফিক যে ক্যালকুলেটর আছে, কি লিখবা আগে 1.1 লিখবা, এমনি একটা 3 কোণ আছে, এই 3 কোণের উপর 3 দিবা, 3 দেওয়ার পর ইকুয়াল চাপলে 1.331 আসবে। আমি এটা জায়গায় বসাই দিলাম 1.331। 10,000-এর সাথে এটা গুণ করলে কত হবে জানো, 13,310 টাকা। এটা হলো আমার আনসার। আমি অঙ্কটা লিখি নাই, জাস্ট দেখাইলাম যে আমি যদি 3 বছরের জন্য 10,000 টাকা জমা করি 10% সুদি, তাহলে 13,310 টাকা পাবো। আশা করি এটা ক্লিয়ার। এই সূত্রটা কাজ করে কেমন, এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে যাচ্ছিলাম। সেটা হলো কি, আমি প্রথম বছর 10,000 টাকা জমা রাখলাম, ব্যাংক আমাকে 10% সুদ দিছে এবং 1 বছরে 1,000 টাকা সুদ দিছে। 1 বছর পরে আমার ব্যাংকে হলো 1,000 টাকা, সুদে আসলে হলো কত, 2 বছরের শুরুতে ওই 10,000 টাকা আসল, 1,000 টাকা সুদ, 2 বছরের শুরুতে আমার ব্যাংকে হলো 11,000 টাকা। এই 11,000 টাকার উপর 10% সুদ দিবে, সুদ হবে কত টাকা, 1,100 টাকা। তৃতীয় বছরের শুরুতে আমার ব্যাংকে হবে 11,000 ছিল, আবার 1,100 সুদ, 12,100 টাকা হবে। কত, 12,100। সেটার উপর আবার 10% সুদ দিবে, 1,210 টাকা সুদ হবে। প্র্যাকটিক্যাল কাজ করে এইভাবে, কিন্তু আমাদের এইভাবে কাজ করতে হবে না। ওই সূত্র বসায় দিব, 3 বছরের জায়গায় তুমি 10 বছর লিখো, 3 বছরের জায়গায় যত পার্সেন্ট ইচ্ছা, মানে 10%-এর জায়গায় যা যত পার্সেন্ট ইচ্ছা যেভাবে লিখো, কোনো সমস্যা হবে না। ক্যালকুলেটরে চাপ দিবা, উত্তরটা চলে আসবে। দেখো আমরা এই যে 12,100 আর 1,210 টাকা যোগ করলে কত হবে, 13,310 টাকা না। এটার নাম হলো কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, মানে চক্রবৃদ্ধি সুদে আসলে যুক্ত হওয়া। সুদ আসলের সাথে যুক্ত হয়ে আবার সুদ ধার্য করা হলে সেটার নাম হলো চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। আর সিম্পল ইন্টারেস্ট হলো বারবার আসল টাকার উপর সুদ ধার্য করা হবে। তো 10,000 টাকার উপর যদি 10% সুদ দেয় 1,000 টাকা হবে, 3 বছরে 3,000, সব মিলে 13,000। বাট আমার হলো কত, 13,310 টাকা। এই যে 310 টাকা বেশি পেলাম, সেটা হলো এই চক্রবৃদ্ধি সুদের কারণে। এটা হলো আমরা কি বের করলাম, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করলাম। অঙ্ক দেখলে বুঝবা নিজেরা, কোনো সমস্যা হবে না। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। এবার হবে, অনেকে আছে মাসে মাসে ডিপিএস করে, যে আমি মাসে মাসে চাকরি বেতন থেকে 1 টাকা ডিপিএস করে রাখবো। 10 বছরও কন্ট্যাক্ট করে রাখতে পারে, যত ইচ্ছা রাখতে পারে সে। তখন সূত্রগুলো একটু ভিন্ন হবে। সেটার নাম হলো ফিউচার ভ্যালু। মাফি কি জয়েন করছো কিনা একটু কমেন্টস করে জানাই তো। সেটার নাম হলো ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। এই যে অ্যানুইটি শব্দটা আসলো, আমরা জানি এই যে অ্যানুইটি মানে বৃত্তি। কোন বৃত্তি, বার্ষিক বৃত্তি। সেই বার্ষিক বৃত্তি হলো ভবিষ্যৎ মূল্যের বার্ষিক বৃত্তি। এই বার্ষিক বৃত্তি দুই ধরনের, কেউ বছরের শুরুতে জমা দেয়, কেউ বছরের শেষে জমা দেয়। শুরু হলে একটা হবে, আর নর্মালি যদি বলে যে ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি, সেটা হলো এফবিএ হবে। অ্যানুইটি শর্ত 3টা, এই 3টা শর্ত মনে রাখবা।
সেই ক্ষেত্রে সূত্রটা আগে লিখি, শর্ত তিনটা দিয়ে দিচ্ছি সূত্র শেষে। এ বাই আই 1 প্লাস আই পাওয়ার হলো এন মাইনাস হলো 1, এই তো শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিবা। এবার এনওটি শর্ত তিনটা, এটা হলো যদি বছরের শেষে হয়, এন্ড অফ দ্য ইয়ার, কি থাকতে পারে, এন্ড অফ ইয়ার থাকবে, এন্ড অফ ইয়ার। আর কি থাকবে এই অঙ্কটার ক্ষেত্রে, এই সূত্র অ্যাপ্লাই হবে। আর কি দেখে বুঝলে, যদি দেখবা অঙ্কের মধ্যে কি আছে, পার ইয়ার লেখা আছে, পার ইয়ার থাকতে পারে, পার মান্থ থাকতে পারে, হাফ ইয়ারলি থাকতে পারে, হাফ ইয়ারলি, পার উইক থাকতে পারে, আবার কোয়ার্টারলি থাকতে পারে, ত্রৈমাসিক, বায়ুমান্থলি থাকতে পারে, বিআই এমন, বাই মান্থলি, মানে 2 মাসে একবার। যদি এই সূত্রগুলা বয় এই এমন লেখা থাকে তাহলে বুঝবা এগুলা কি হচ্ছে, বারবার জমা হচ্ছে, তাহলে অ্যানুইটি হবে। অ্যানুইটি শর্ত হলো তিনটা, এই তিনটা শর্ত মনে রাখবো, খুব বেশি জটিল না, একদম সিম্পল। অ্যানুইটি শর্ত তিনটা, যে কখন অ্যানুইটি সূত্র বসাবো, কখন সিম্পলের সূত্র বসাবো। অ্যানুইটি শর্ত তিনটা শর্ত মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলা পারবা, কোনো সমস্যা হবে না। 1 নম্বর শর্ত কি, নির্দিষ্ট সময় পর্যন্ত, আজীবন, নির্দিষ্ট একটা লিমিট থাকবে, নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত। 2 নাম্বার হলো নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর, যেমন এই যে লিখছি পার মান্থলি, পার ইয়ারলি, পার ইয়ার, পার উইক, হ্যাঁ, বায়ু মান্থলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মানে 3 মাস পর পর হতে পারে, 1 মাস পর পর হতে পারে, 6 মাস পর পর হতে পারে, 1 বছর পর পর হতে পারে, প্রতিদিন হতে পারে। এই সবগুলো হলো বারবার যদি সংগঠিত হয় তাহলে এই অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই হবে। তো প্রত্যেক কিস্তির টাকা সমান হবে, প্রত্যেক কিস্তির টাকা কি হবে, ইকুয়াল পার ইনস্টলমেন্ট, ইকুয়াল কি হবে, পার ইনস্টলমেন্ট, প্রত্যেক কিস্তির টাকা ইকুয়াল পার ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট, প্রত্যেক কিস্তির টাকা সমান, প্রত্যেক কিস্তির টাকা হবে কি সমান। কোন অঙ্কের মধ্যে যদি এই তিনটা শর্ত একসাথে পাও তাহলে অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই হবে, মনে থাকবে। কোন অঙ্কের মধ্যে তিনটা শর্ত পাইলে অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর পর, যেমন কি 3 বছর, 4 বছর, 5 বছর কন্ট্রাক্ট হলো 5 ইয়ার্স এর জন্য, তাহলে হইতে পারে 5 ইয়ার্স। আর হইতে পারে পার মান্থ হইতে পারে, তার মানে 1 মাস পর পর 10,000 টাকা জমা হইতে পারে। এই তিনটা শর্ত সমান হলেই এই অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই হবে। এবার আসবো আমি কোন জায়গায় জানো, ওই যে বলছিলাম যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি একটা ছিল শুরুতে আর একটা আছে শেষে, শেষে হলে ওইটা হবে। আর যদি শুরুতে জমা হয় তাহলে কি হবে জানো, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডি ইউ ই লেখে, ডি বা ডি দিলেও হয়, অনেক সময় শুধু ডি দিলেও হয়। এ বাই আই 1 প্লাস আই পাওয়ার হলো এন মাইনাস হলো 1, এই যে একটা 1 প্লাস আইটা অতিরিক্ত হবে, বুঝছো কিনা। এটা হলো বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং, স্টার্ট অফ দ্য ইয়ার, বিগিনিং অফ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, শুরুতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এই 1 প্লাস আইটা অতিরিক্ত হবে, আর সব আগের মতন। এবার যদি অসমান কিস্তি হয়, একবার 5,000, একবার 7,000, দুইটা শর্ত আছে, এক বছরই প্রতি বছর জমা দিচ্ছে, বা প্রত্যেক বছর টাকাগুলো সমান না অসমান, এবং ওই 5 বছর পর্যন্ত সে জমা দিবে, যখন যত পারে অত জমা হবে, তখন কিন্তু আর এই সূত্রটা অ্যাপ্লাই হবে না। 1, 2, 3টা লিখছে অলরেডি, এটা হলো 3 নাম্বার, আগেটা গুলো, এটা গুলো 2 নাম্বার, 11 আছে 1 নাম্বার। এবার 4 নাম্বার, যদি অসমান টাকা হয় সেই ক্ষেত্রে পিছার ভ্যালু বের করার সূত্র কি হবে, ধরো আজকে আমি টাকা জমা রাখছি, আজকে একটা টাকা জমা রাখছি, সেটা আমি কি করব, 3 বছর পরে আমি কত টাকা পাবো, আজকে টাকা জমা রাখলে 3 বছর পরে কি হবে, 3 বছর পর্যন্ত আমি সুদ পাবো। নর্মালি কি হয়, নর্মালি হলো যদি কোনো কিছু উল্লেখ না থাকে, যে জমাটা কি আমি আজকে শুরুতে দিলাম না শেষে দিলাম, এটা একটা প্রশ্ন। আমি যদি অসমান টাকা জমা দিই কিন্তু বছর শেষে জমা দিই, তাহলে প্রথম বছরে কোনো সুদ পাবো না, মনে রাখতে হবে। সিম্পলি এই ক্ষেত্রে নর্মালি তোমাদের যেটা থাকবে, যে আমরা অসমান টাকা জমা দিছি, ধরে নিব বছরের শুরুতে জমা দিছি, 3 বছরের কন্ট্রাক্টে যদি আমি জমা দিই,
তাহলে আজকে যে টাকাটা জমা রাখলাম প্রেজেন্ট ভ্যালু 1 হবে না, এটা এই জন্য 1 লিখি আমরা। 1 প্লাস আই, মনে করো 3 বছর, অর্থাৎ লাস্ট ইয়ার থেকে শুরু হবে, তাহলে এই পাওয়ার হবে কত জন, N3 দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় বছরে যে টাকাটা হবে 1 প্লাস আই N2 হবে, 2 বছর হবে। এরপরে শেষ বছরে যে টাকাটা জমা দিলাম সেটার উপর সুদ দিবে কয় বছর, 1 বছর না, এই জন্য N1। হিসাবটা ক্লিয়ার কিনা, বুঝতে সমস্যা হবে? ধরো প্রথম বছর 10,000 টাকা জমা দিলাম, 10,000 টাকা জমা দিলে তুমি প্রথম বছরের উপর সুদ পাবে কয় বছরে, 3 বছর। আরে সুদের হার তো বলে দিলাম 10%, মনে করো 10,000 টাকা প্রত্যেক বছর আমি জমা দিই, 1 বছর 10,000 দিলাম, সুদের হার 10% ধরো, 3 বছর। এরপরে ধরো 12,000 টাকা জমা দিলাম, এই যে 12,000 টাকা জমা দিলা 10% সুদ ধরলে 2 বছরের সুদ পাইবা। শেষ বছরে ধরো 11,000 টাকা বা 8,000 টাকা জমা দিলা, তাহলে এটার উপর সুদ পাইবে কয় বছর, 1 বছর। তৃতীয় বছরের 1 উপরে দেওয়া না দেওয়া একই জিনিস, এই একটা ফিগার চলে আসবে। অসমান সূত্র হলে এটি অ্যাপ্লাই করতে হবে, মনে রাখতে হবে, পারবা তো? অসমান যদি হয় ভবিষ্যতে টাকা জমা দিবা, একবার 10,000 একবার 12,000 র্যান্ডমলি টাকা জমা দিবা, তাহলে এই সূত্র হলো। এই যে উপরের যে লিখবা N3, N হলো যদি 5 বছরের কন্ট্রাক্ট হয়তো 5 থেকে শুরু করবা। বিষয়টা ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার থাকবে। এবার আসো, আমি লিখলাম প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ। এবার যদি ফিউচার ভ্যালু লিখছি, প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে যাই, প্রেজেন্ট ভ্যালু কি হবে, ধরো লিখতেছি লামসাম অ্যামাউন্ট প্রেজেন্ট ভ্যালু বের করতেছি, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। এককালীন অর্থের কি, সিঙ্গেল অ্যামাউন্ট। প্রেজেন্ট ভ্যালু কি, সিঙ্গেল অ্যামাউন্ট, একবার জমা। সিঙ্গেল অ্যামাউন্ট মানে একবার জমা, সিঙ্গেল অ্যামাউন্ট বা লামসাম অ্যামাউন্ট। সেটা এফপিবি সমান কি লিখতে হবে, এফবি 1 প্লাস আই পাওয়ার কত, এন। এটাও অ্যানুইটি আছে, প্রেজেন্ট ভ্যালু অফ এন অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি, সিঙ্গেল অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি। তখন কি হবে, প্রেজেন্ট ভ্যালু এ, ওই যে এ বাই আই লিখবা, 1টা আগে লিখতে হবে, 1 প্লাস আই পাওয়ার এন। যদি বছরের শুরুতে হয় না, তাহলে আগেরটাই হবে, জাস্ট একটা পার্থক্য হবে, সেটা কি জানো, প্রেজেন্ট ভ্যালু ডি বা ডি অথবা ডি ইউ ই লিখতে পারো, ওই আগের মতন এ বাই আই হবে, আরে 1 মাইনাস 1 প্লাস আই পাওয়ার এন। এই জায়গায় 1 প্লাস আই এখানে অতিরিক্ত হবে, এটা খালি মনে রাখবো, 1 প্লাস আইটা কি হবে, অতিরিক্ত হবে। এগুলো আমাদের 6 নাম্বার। এটা তো কি আছে, অসমান টাকা হইতে পারে, আনইকুয়াল ইনস্টলমেন্ট, আনইকুয়াল ইনস্টলমেন্ট যদি অসমান কিস্তি হয়। অসমান কিস্তি হলে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য এটা কি করতে হবে, ধরো প্রথম বছর যে টাকাটা আছে 1 প্লাস আই পাওয়ার এন, এটাতে কোনো উল্টাপাল্টা হবে না, 2 আছে নিচেও কি 1 প্লাস আই পাওয়ার এন 2 হবে, তাহলে কি আছে, আরে এটা না, এফবি 3 1 প্লাস এন পাওয়ার কত, এন 3। মানে যত বছর আছে চক্রাকারে চলবে, এটা নিয়ে কোনো প্যারা নাই, সিম্পলের মধ্যে হয়ে গেল 60টা। আরে 60টা কেন, এটা তো এটা তো 7 নাম্বার, এটা হলো 8 নাম্বার। এবার আরেকটা হইতে পারে 9 নাম্বার। 9 নাম্বার কি জানো, তুমি নির্দিষ্ট পরিমাণ টাকা সারা জীবন মানুষকে দিয়ে যাবা, বলতেছে আমি 8%-এ 10% সুদে প্রতি বছর 10,000 টাকা মানুষকে দান করব, বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব, বা একটা করব, যে কোনো টার্গেট নিতে পারো, 10 লাখ নিতে পারো, ইচ্ছা মতন টাকা নিতে পারো। আমি সারা জীবন যাচ্ছি এভাবে টাকা দিয়ে যাব, কোনোদিন যেন আমার টাকা শেষ না হয়, যদি টাকাটা চুরি না হয়, অতিরিক্ত ব্যয় না হয়, শেষ হবে না কোনোদিন। তাহলে আমাকে বললো যে আমার তাহলে কত টাকা ফান্ড করতে হবে, সিম্পল সূত্র, সেইটার প্রেজেন্ট গুলো বের করার জন্য কি করতে হবে, এই যে টাকাটা প্রতি বছর ব্যয় করবো 10,000 টাকা, এটার নাম হলো কিস্তি, এ বাক কত আয়দা করে দিব, শেষ। তুমি ব্যয় করবো কয় টাকা, 10,000 টাকা, এটা 10 লাখও হইতে পারে, কোনো সমস্যা নাই, করো তুমি 10 লাখ টাকা ব্যয় করো, আরো ভালো হবে, জনগণের কাজ হবে, উন্নয়নমূলক সারা জীবন সব পাইতে থাকবা। সুদের হার কত, 10%, 0.10। এবার 10,000-কে 0.10 দ্বারা ভাগ করলে কত হবে জানো, 1 লাখ টাকা হবে। অর্থাৎ তুমি যদি 1 লাখ টাকা রাখো, সারা জীবন কি হবে, সারা জীবন তুমি এই 10,000 টাকা বের করবো, তোমার টাকা কোনোদিন শেষ হবে না। এটা হলো যখন কি থাকবে না, নির্দিষ্ট
সময় থাকবে না। আরে এই যে একটা সমস্যা হইলো, মানে আমি লাইভ রিসিভ করি তাহলে কি হয় না, আর এগুলো রে বড় করা যায় না, এটা সমস্যা হয়ে গেল। যাক, তাহলে একটু কষ্ট করে নিচে তো নামানো যাবে না, ওই একটু উপরে লিখি। এবার রুল 72 আছে। রুল কত? 72, 72। রুল 72 হলো নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে সেটা রুল 72 এর মাধ্যমে জানা যায়। মনে রাখতে হবে কিন্তু কি বললাম। নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ের মধ্যে দ্বিগুণ হবে সেটা জানার জন্য রুল 72 অ্যাপ্লাই করা হয়। নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ের মধ্যে দ্বিগুণ হবে সেটা জানার জন্য রুল 72 অ্যাপ্লাই করা হয়। নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ের মধ্যে দ্বিগুণ হবে সেটা জানার জন্য রুল 72 অ্যাপ্লাই করা হয়। লিখতে থাকি, লেখার মধ্যে নেটটা একবার ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তো যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হতে কত সময় লাগে বা কত পার্সেন্ট সুদে হবে সেটার জন্য যদি 72 কে n দ্বারা ভাগ করি তাহলে আমাদের সুদের হারটা পেয়ে যাব। মনে করো আমি 4 বছরে দ্বিগুণ চাচ্ছি, 72কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 18%। অর্থাৎ তুমি যে 18% সুদ পাও যে কোনো পরিমাণ টাকা 4 বছরে দ্বিগুণ হবে। এবার যদি বলা হয় n বের করতে চাই তাহলে 72 তোমাকে বলে যে সুদের হার কত, বললো 10% সুদের হার। 72কে 10 দ্বারা ভাগ করো, 7.2 ইয়ার্স লাগবে যে কোনো পরিমাণ টাকা দ্বিগুণ হবে। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার না? পানির মতন ক্লিয়ার। এটি নিয়ে কারো কষ্ট হবে? আশা করি কষ্ট হওয়ার কথা না। এবার কি করতে হবে? একটু পড়াশোনা করতে হবে। জাস্ট একটু পড়াশোনা করবা। ও আরেকটা জিনিস বলে দিই, সূত্র যেহেতু লিখছি, এবার যতগুলা সূত্র লিখছি না, যদি বছরে একাধিকবার পার ইয়ার বাদে পার মান্থ, বায়ুমান্তিক, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি হয়, যত জায়গায় কি লিখছি মনে রাখবা, যত জায়গায় কি লিখছি আই লিখছি, আই এর নিচে এম দিবা। আর যত জায়গায় এন লিখছি এন এর সাথে এম গুণ করবা। এই এম এর মিনিং হলো নাম্বার অফ কম্পাউন্ডিং। কি লিখবো? নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। এক বছরের মধ্যে যতবার সুদ গণনা করা হয় সেটার নাম হলো এম। এক বছরের মধ্যে যতবার সুদ গণনা করা হয় সেটার নাম কি? এম, নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার। তাহলে আই কে ভাগ করব, এম কে গুণ করব, এন কে গুণ করব এম দ্বারা। এটা যতবার হবে, বছরে যদি কোয়ার্টারলি হয় এটা লিখে দে একবারে, যদি মান্থলি হয় আই কে ভাগ করব, এন কে গুণ করব। যদি মান্থলি হয় তাহলে এম এর মান কত হবে জানো? 12। যদি হাফ ইয়ারলি হয়, হাফ ইয়ারলি হয়, ইয়ারলি হলে কিন্তু হবে না, এম এর মান হবে 2। আর যদি কোয়ার্টারলি হয়, কোয়ার্টারলি হলে এম এর মান হবে কত? 4। যদি বাই মান্থলি হয়, 2 মাসে একবার, তাহলে এম এর মান হবে 6। আর যদি উইকলি হয় তাহলে এক বছর মান 52 সপ্তাহ, তাহলে এম এর মান হবে কত? 52। এর বেশি প্যারা তোমাদের থাকবে না আশা করি। এবার আমি যদি বোর্ডের অঙ্ক চলে আসবো, অঙ্কর মধ্যে অঙ্ক সমাধান হয়ে যাবে, অঙ্ক করতে করতে তোমাদের কাজটা হয়ে যাবে, সমস্যা আর হবে না। কারণ 80-90 অঙ্ক করা সম্ভব না। আমরা বোর্ডের কয়েকটা অঙ্ক করবো, দেখবো এর মধ্যে তোমার আইডিয়া ডেভেলপটা হয়ে গেছে। এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি মানে পরীক্ষা যে অঙ্কগুলো আসে সেটা একটু এবার দেখবো। হ্যাঁ,
বড় হয় না। দেখতে কি পারতাছো? লেখা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার ক্লিয়ার হচ্ছে, তাই না? যথেষ্ট ক্লিয়ার। আসো এবার প্রশ্নটা একটু পড়ো, প্রশ্ন আগে উত্তর বুঝতে চেষ্টা করো। সূত্র কোনো বিষয় না, কয়েকটা সূত্র আছে। এর 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, 10% সুদের হার, আফটার হাউ মেনি ইয়ার্স অ্যান ইনিশিয়াল ডিপোজিট অফ 10,000 টাকা উইল গ্রো 18,000। বাংলা বুঝছো? 10% কম্পাউন্ড সুদে কত বছর পরে ইনিশিয়াল ডিপোজিট 10,000 টাকা হয়, 18,000 টাকা হবে। তার মানে এই জায়গায় ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে। সুদের হারটা বের করতে হবে। আমরা যদি 20,000 টাকা বলতো না, তাহলে দ্বিগুণের সূত্র রুল 72 বসায় দিলে পারতাম, কিন্তু এই জায়গায় তো 20,000 করে নাই, দ্বিগুণের সূত্রে অ্যাপ্লাই করলে হবে না। এই জায়গায় আমাদের কি করতে হবে? তুমি ভবিষ্যৎ মূল্য সূত্র বসাও, বর্তমান মূল্য সূত্র বসাও, কোনো সমস্যা নাই। এই জায়গায় লগ ইউজ করে কাজটা করতে হবে। এই অঙ্কটা এই মুহূর্তে তোমাদের জন্য আমি একটু পরে করি, সমস্যা নাই, এটা রাখো। ইউর ফাদার হ্যাজ অফার্ড ইউ, তোমার পিতা তোমাকে অফার দিছে, চয়েস ওয়ান অফ দ্য টু ফলোইং অল্টারনেটিভ, দুইটার মধ্যে যে কোনো একটা গ্রহণ করার জন্য। তুমি কোনটা নিবা এটা তোমাকে সাজেস্ট করতে বলছি। ধরো তুমি 1,00,000 টাকা নিতে পারো এখন, আর 2,40,000 টাকা নিতে পারো এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স। 8 বছর পরে 2,40,000 নিতে পারো, আজকে নিলে 1,00,000 নিতে পারো। অ্যাজুম ইউ ক্যান আর্ন 10% অ্যানুয়ালি, মনে করো তুমি 10% ইনকাম করতে পারো। বলছে হুইচ অল্টারনেটিভ শুড ইউ চুজ এন্ড হোয়াই, কোনটা তুমি নিবা, কেন নিবা? মুখ দিয়ে বললেই হবে না, আরে 2,40,000 টাকা নিয়ে নেই ভালো। কেন? 1,00,000 টাকা যদি আজকে ইনভেস্ট করো, 10% সুদ পাও, 1,00,000 টাকা 8 বছর পরে কত হবে? 2,40,000 যদি বেশি হয়ে যায়। এই জায়গায় সিদ্ধান্ত তুমি দুইভাবে নিতে পারো। দুইটারই ভবিষ্যৎ মূল্য বের করে সিদ্ধান্ত নাও, অথবা দুইটারই প্রেজেন্ট মূল্য বের করে সিদ্ধান্ত নাও। যেদিকেই করো কাজ একই হবে। ধরো যদি ভবিষ্যৎ মূল্য বলো, অলরেডি 2,40,000 টাকা ফিউচার বিল দেওয়া আছে, 8 বছর পরে মূল্য দেওয়া আছে, তার মানে ফিউচার বিল বের করা আছে। 1,00,000 টাকা ফিউচার বিল কত হবে সেটা বের করলে সিদ্ধান্ত নিতে পারো। যদি বলে আমি প্রেজেন্ট বিল বের করে সিদ্ধান্ত নিব, তাহলে আজকে যে 1,00,000 টাকা এটা প্রেজেন্ট বিল, কিন্তু 8 বছর পরে যে 2,40,000 টাকা এটা ফিউচার বিল, সেটাকে প্রেজেন্ট বিল কনভার্ট করতে হবে। তারপরে তুমি নিবা কোনটা, এই ক্ষেত্রে যেটা তোমার বেশি হয় এটা সাপোর্ট করবা। যেহেতু ভবিষ্যৎ মূল্য বললে সিদ্ধান্ত নিতে পারো, ভবিষ্যৎ মূল্য যেটা বেশি হবে এটা সাপোর্ট করো। তো 1,00,000 টাকা 10% সুদে 8 বছর পরে কত হবে সেটা দেখতে হবে। 1,00,000 টাকা 10% সুদে 8 বছর পরে হবে 2,14,400 টাকা। 2,14,400 টাকা হলে তোমার আর দ্বিতীয় অফার যে দিল 2,40,000 টাকা, তাহলে বেশি টাকা মানুষ গ্রহণ করে। যেহেতু আমি সুবিধা পাবো, অল্টারনেটিভ বি ইজ অ্যাকসেপ্টেবল বিকজ ইটস পিবি ইজ হায়ার দেন অল্টারনেটিভ এ। মানে সিম্পল হিসাব। প্রথমে অল্টারনেটিভে ফিউচার ভ্যালু হলো, 1 নম্বর অল্টারনেটিভে ফিউচার ভ্যালু কয় লাখ? 2,14,400 টাকা। 2,14,000 কত? 400 টাকা। দ্বিতীয় অল্টারনেটিভের টাকাটা কত? 2,40,000 টাকা। দ্বিতীয় অল্টারনেটিভে ফিউচার ভ্যালু বের করা আছে, আমার বের করতে হবে না। তো সিদ্ধান্ত কি দিবা? সিদ্ধান্ত নিজের মতন বলে দিতে হবে যে আমি 2 নম্বরটা গ্রহণ করব। 2 নম্বরটা কেন গ্রহণ করবা? তুমি কি নেবে? অল্টারনেটিভ অল্টারনেটিভ 1 না অল্টারনেটিভ 2 শুড বি অ্যাকসেপ্টেড, শুড বি অ্যাকসেপ্টেড। এবার অ্যাকসেপ্টেবল, শুড বি অ্যাকসেপ্টেড, এটা গ্রহণ করা উচিত। অ্যাকসেপ্টেড বিকজ ইটস ফিউচার ভ্যালু ইজ হায়ার, ইজ হায়ার দেন, আরে হায়ার দেন অল্টারনেটিভ কত? 1। শেষ। দ্যাটস ওকে। আজকের মতন রাখবো। আল্লাহ হাফিজ।